নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। গাড়ির ধাক্কায় আহত এক স্কুল ছাত্র, পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ফিশারি মেশিনে কাপড় জড়িয়ে মৃত এক, ঘটনাস্থলে পুলিশ। মেছেদায় উদ্বোধন হলো বিদ্যাসাগর অডিটোরিয়াম, উপস্থিত বিশিষ্টরা। মাতঙ্গিনীর আত্মবলিদান দিবস উপলক্ষে আলিনান হোগলা গ্রামে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির সহ বিভিন্ন অনুষ্ঠান। নন্দকুমারের থিমের প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী। মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে আলাশুলি গোড়াচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে দেওয়াল পত্রিকা প্রকাশ। সারা ভারত কৃষক সভা ময়না ব্লক কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় বিডিওর কাছে। ভগবানপুরে অনুষ্ঠিত হলো ভারত মাতা পুজো, পরিচালনায় বাদু শিবানন্দ সেবাশ্রম। কৃষিকথায় আজ দেখুন সুসংগত পদ্ধতিতে গাঁদা ফুল চাষ। আসছে বিস্তারিত খবরে। বুধবার মারুতি ভ্যানের ধাক্কায় আহত হয় হাকল্লা হাই স্কুলের এক ছাত্র। আহত অবস্থায় ওই ছাত্রটিকে মেছেদায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় হলদিয়া মেছেদায় 41 নম্বর জাতীয় সড়ক। পরে পুলিশ এলে অবরোধ ওঠে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার 41 নম্বর হলদিয়া মেছেদা জাতীয় সড়কে হাকল্লা হাই স্কুলের ক্লাস 6 ছাত্র প্রিয়ব্রত পট্টনায়ক স্কুল ছুটির পর রাস্তা পেরোতে গিয়ে মেছেদাগামী একটি মারুতি ভ্যান ধাক্কা মেরে তাকে পালিয়ে যায়। ছাত্রটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তুলে নিয়ে গিয়ে মেছেদায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। ছাত্রটির হাতে পায়ে আঘাত লেগেছে। এই দুর্ঘটনায় কিছুক্ষণ পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পরে কোলাঘাট থানার পুলিশ এলে অবরোধ ওঠে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। হলদিয়ার বাঁশবেড়িয়াতে ফিশারি মেশিনে কাপড় জড়িয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ভবানীপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ফিশারির মেশিনে কাপড় জড়িয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম বাসন্তী দাস, বয়স 45, বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার বাঁশবেড়িয়াতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যের সময় স্থানীয় বালুঘাটা এলাকায় গড়ে ওঠা ভেড়িতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন বাসন্তী দেবী। সেই সময় ভেড়িতে চলছিল বিদ্যুৎ চালিত মেশিন। সেই মেশিনে কাপড় জড়িয়ে ভেড়িতে পড়ে যান তিনি। সেখানে মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার দেহটি ময়নাতদন্ত করার জন্য পাঠানো হবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। রবিবার মেছেদায় অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনেরা। 25শে সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের মেছেদায় স্থাপিত বিদ্যাসাগর গ্রন্থাগার স্মৃতিভবন প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বহু প্রতীক্ষিত বিদ্যাসাগর অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে। এই অনুষ্ঠানটিতে প্রখ্যাত ব্যক্তিবর্গের উপস্থিতি অতি গুরুত্বপূর্ণ মাত্রায় পৌঁছে দেয়। উপস্থিত ছিলেন কলকাতা ও মুম্বাই হাইকোর্টের পূর্বতন প্রধান বিচারপতি শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়, বিশিষ্ট কবি ও শিক্ষাব্রতী শ্রী তরুণ সান্যাল, বিশিষ্ট সাহিত্য বিশ্লেষক ও পথিকৃৎ পত্রিকার সম্পাদক শ্রী মানিক মুখোপাধ্যায়, বিদ্যাসাগর শরৎ একাডেমির সম্পাদক শ্রী তপন রায়চৌধুরী, প্রাক্তন সাংসদ ও বর্তমান পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞ ডক্টর সুহৃদ ভৌমিক মহাশয়। উদ্বোধন উপলক্ষে
ভবনের প্রবেশ প্রাঙ্গণে স্থাপিত বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির সম্মুখে স্থাপিত সুসজ্জিত 7টি মোমবাতি প্রজ্বলিত করে এবং বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে অডিটোরিয়ামের দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট অতিথিবর্গেরা। এরপর নব উদ্বোধিত অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ছাপিয়ে যায় জেলার বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি ও সমাজ কল্যাণমূলক অগণিত প্রতিষ্ঠানের ব্যক্তিগণের উপস্থিতিতে। সুশৃঙ্খল ও ভাবগভীর পরিমণ্ডলে উদ্বোধকগণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মহান চরিত্র, জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরে মঞ্চজ্ঞ আলোচনা করেন। বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের এই উদ্যোগ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিগত 16 বছর যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন। বিশেষ করে এতে কোনো আঞ্চলিকতা নেই, সংকীর্ণতা নেই। আমরা অবিভক্ত মেদিনীপুরের বাইরে গেলে বিদ্যাসাগরকে নিয়ে আমরা গর্ব অনুভব করি। যখন কেউ মেদিনীপুরকে তাচ্ছিল্য করতে চায়, মেদিনীপুরের দারিদ্র বেকারত্বকে কেউ কেউ ঠাট্টা মস্করাতে নিয়ে যেতে চায়, তাদেরকে আমি বলি, বন্ধু, বর্ণ পরিচয় যদি আবিষ্কার না করতেন বিদ্যাসাগর, তাহলে তুমি বা তোমার পরিবারের কারণ নাম বাংলায় লিখতে পারতে না। 1820 থেকে 1890 এই 70 বছরের জীবনকালে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যা করেছেন, আমাদের বর্তমান যুগের নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে হবে এবং যত করে বেশি করে বিদ্যাসাগর মহোদয় সম্পর্কিত এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠবে, তার জীবন, তার লেখা, সেই বেতাল পঞ্চবিংশতি থেকে বাংলার অতীত দিনের ইতিহাস, বোধোদয় থেকে অসংখ্য অসংখ্য উদাহরণ যা পড়ে আমরা সমৃদ্ধ হয়েছি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মাতঙ্গিনী হাজরার 75তম আত্মবলিদান দিবস উপলক্ষে আলিনান এবং হোগলা গ্রামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। আগামী 29শে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার 75তম আত্মবলিদান দিবস। 1942 সালের এই দিনেই দুপুর 2টোর সময় তমলুকের বানপুকুরের সামনে ব্রিটিশদের গুলিতে মৃত্যুবরণ করেন তিনি। এই দিনটিকে স্মরণে রেখে জেলার বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মাতঙ্গিনীর পৈতৃক বাড়ি হোগলা গ্রামে এবং তার শ্বশুর বাড়ি আলিনান গ্রামে। সেই আলিনান গ্রামে বুধবার সকালে শহীদ মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান করে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে পুরুষ এবং মহিলা মিলে মোট 75 জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বামদেব কুচ্ছাইত, মাতঙ্গিনী হাজরার বংশধর তথা শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রাজেশ হাজরা। এবং বিকেলে হোগলা গ্রামে অনুষ্ঠিত হয় মাতঙ্গিনী সম্পর্কিত আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। 29 তারিখ সকাল 8টায় কাকটিয়া বাজার থেকে আলিনান পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় শহীদ মাতঙ্গিনী ব্লকের 23টি স্কুলের প্রায় 2300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বিশিষ্টজনেরা। এরপর সকাল 10টায় আলিনান গ্রামে মূল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান প্রদান অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত এবং স্বাধীনতা সংগ্রামীদের বরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। এদিন দুপুরে বাড়ির মা বোনেদের শঙ্খধ্বনির মাধ্যমে দিনটিকে স্মরণ করে রাখার কথাও জানানো হচ্ছে। হাজরার 75তম আত্মবলিদান দিবসের প্রস্তুতি এখনই শুরু হলো রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে। আমাদের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় গত বছরের ন্যায় এবছরও আমরা আজ থেকে শুরু করেছি। সকালে আমাদের রক্তদান শিবির এবং বিকালবেলায় হগলা তার যে জন্মস্থল, সেই জন্মস্থলে আমাদের মাতঙ্গিনীকে নিয়ে তার স্মৃতিচারণ হবে। সেখানে স্বাধীনতার উপর দাঁড়িয়ে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আগামীকাল যে মাতঙ্গিনী হাজরা যে 42 আগস্ট আন্দোলনে ঠিক এই দিনটিতে তিনি জীবনকে আত্মবলিদান দিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে, ভারতকে স্বাধীন করার জন্য। আগামীকাল আলিনানে ঠিক 8টার সময় কাকটিয়া বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। 5-7 হাজার মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন র্যালির মাধ্যম দিয়ে এবং ঠিক 11টায় এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চে শুভেন্দু অধিকারী, আমাদের পরিবহন মন্ত্রী এবং বিশিষ্ট
আরও ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। ডিএম থেকে শুরু করে আমাদের বিডিও ম্যাডাম সবাই উপস্থিত থাকবেন। দিয়ে মাতঙ্গিনী হাজরার যে জীবনী আমরা সেখানে আলোচনা করব এবং বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নন্দকুমারের থিমের প্রতিমা তৈরিতে ব্যস্ত এক মৃৎশিল্পী। এবারে তার থিম বিশ্ব বাংলা। তার এই কাজে গ্রামের মহিলারাও তাকে সাহায্য করেন। অবসর সময় তিনি বিভিন্ন গিফটের প্যাকেট তৈরি এবং বাচ্চাদের ছবি আঁকাও শেখান। নন্দকুমার থানার ১৬চলা এলাকায় বাবুলপুর গ্রামের বাসিন্দা মধুসূদন মণ্ডলের পুত্র প্রদীপ কুমার মণ্ডল প্রত্যেক বছরের ন্যায় এবছরও তার বাড়িতে থিমের দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত। এবছর যে থিমের উপর তিনি তৈরি করেছেন সেটি হচ্ছে বিশ্ব বাংলা। এটি এবছর যাচ্ছে AK ব্লক অ্যাসোসিয়েশন কলকাতার সল্টলেকে। তার ভাবনায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে যে সহাবস্থান করে সেটাই দেখানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পের চিত্র এই প্যান্ডেলে তুলে ধরা হবে। তার মধ্যে থাকবে দক্ষিণ ২৪ পরগনার মধুশিল্প, পূর্ব মেদিনীপুরের মৎস্য শিল্প ও ফটো শিল্প, পশ্চিম মেদিনীপুরের আদিবাসী অধিবাসীদের ধামসা মাদল নৃত্য, চিতপুরের যাত্রা শিল্প, নদিয়ার তাঁত শিল্প, বাঁকুড়া টেরাকোটা, বীরভূমের বাউল, পুরুলিয়ার ছৌ নাচ, বর্ধমানের বাঁশের কাজ, নদিয়ার তাঁত শিল্প, মালদহের আম, দার্জিলিং চা শিল্পকে তুলে ধরেছেন এই শিল্পী। এইসব শিল্পকে মানুষের কাছে তুলে ধরার জন্য উপকরণ হিসেবে তিনি ব্যবহার করেছেন আমাদের ফেলে দেওয়া সব জিনিসপত্র, যেমন নারকেল কাঠি, নারকেল ছোবড়া, পাট, সরকাঠি, তাল পাতা, বিভিন্ন গাছের পাতা, বাঁশ, চট, বিভিন্ন ফলের বীজ যেমন শসা, কুমড়ো, বিনস, উচ্ছে, আমড়া ইত্যাদি, সুপারি খোল, পাম গাছের খোল, কাঠের গুঁড়ো প্রভৃতি দিয়েই তৈরি করা হচ্ছে। শিল্পী প্রদীপ কুমার মণ্ডল ২০০৪ সাল থেকে প্রতিমা বা বিভিন্ন থিমের কাজ করা শুরু করেন। ২০০৪ সালে তিনি প্রথম তমলুকের একটি ক্লাবের কালী প্রতিমা তৈরি করেন। দেখতে দেখতে ৯ বছরে তিনি অনেক প্রতিমা উপহার দিলেন জনগণকে। তিনি একদিকে যেমন মানুষকে আনন্দ দেওয়ার জন্য থিমের কাজ করছেন, তেমনি অন্যদিকে তার এই কাজে গ্রামের প্রায় ১৫ জন মহিলাকে আর্থিক উপার্জনের রাস্তা তৈরি করে দিয়েছেন তিনি। গ্রামের মহিলারা অবসর সময় এই সমস্ত জিনিস তৈরি করছেন তার বাড়িতে বসে। ফলে মহিলারা তাদের স্বামীর উপার্জনের পাশাপাশি বাড়তি উপার্জন করে তাদের স্বামীদের হাতে টাকা তুলে দিতে পেরে খুবই আনন্দিত। শিল্পী প্রদীপ কুমার মণ্ডল পুজোর কাজ ছাড়াও বাড়িতে মহিলাদের দ্বারা সারা বছর বিভিন্ন গিফট দেওয়ার জিনিসপত্র তৈরি করেন। এছাড়াও তিনি বাড়িতে বসে ছেলে মেয়েদের ছবি আঁকা শেখান। এবারে যে থিমটা হচ্ছে বিশ্ব বাংলা। মূলত এগুলো যেগুলো আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে সব সাজিয়ে গুছিয়ে কাজগুলো হচ্ছে। যেমন বিভিন্ন রকমের ফলের বীজ, যেমন উচ্ছে বিচি, কুমড়ো বিচি, তারপরে বিম বিচি, শশা বিচি, এরকম নানা ধরনের বিচি, শুকলি দড়ি, তালপাতা, খড়, সুপারি গাছের ছাল, নারকেল গাছের, তাল গাছের থেকে যেসব ছাল বেরোয় সেই সব জিনিস, এইসব অপ্রয়োজনীয় ফেলে। তো এই জিনিস করতে গিয়ে আমার একটা রবীন্দ্রনাথের একটা কথা মনে হচ্ছে যে তোমার এই বিশ্ব মাঝে হারায় না তো। মানে ছোটো থেকে মনে হতো সত্যি যে রবীন্দ্রনাথ বলেছিলেন কোনো কিছুই ফেলে দেওয়ার না। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত নান্দনিক জিনিস তৈরি করা যেতে পারে সেটা মানে ভালোও লাগছে। আর সর্বোপরি আমরা আজ এই জিনিসটা যে মডিফাই হয়েছে সেটা মূলত অবনীন্দ্রনাথের যে কার্টুন কুটুম তিনি যে সৃষ্টি করেছিলেন সেটাকেই ভেঙে ভেঙে এখন এই জিনিসটা দাঁড়িয়েছে। এটা মূলত যে কাহিনী আছে, আমাদের
দক্ষিণ চব্বিশ পরগনার যে শিল্পগুলো মূলত দক্ষিণ চব্বিশ পরগনার যে মধু, ওরা যে মানে গ্রামীণ মানুষ, প্রান্তিক মানুষরা যে বাঘ কুমিরের সঙ্গে লড়াই করে ওই মধু পেড়ে আনে, সেই মধু শিল্পটা এখানে দেখানো হয়েছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। মাতঙ্গিনী হাজরার ৭৫তম আত্মবলিদান দিবস উপলক্ষে ব্যবর্তার আলাশুলি গোড়াচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফ থেকে দেওয়াল পত্রিকা, পুস্তিকা প্রকাশ এবং মাতঙ্গিনীর একটি তৈলচিত্র উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে সহ বিশিষ্টরা। 29 সেপ্টেম্বর 2016 মাতঙ্গিনী হাজরার ৭৫তম আত্মবলিদান দিবস। নন্দকুমার ব্লকের ব্যবত্তা পশ্চিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলাশুলি গোড়াচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করেছে। এই দিনটিকে স্মরণে রেখে 28 সেপ্টেম্বর বুধবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফ থেকে অন্তর্বিকাশ নামক একটি দেওয়াল পত্রিকা, গান্ধী বুড়ির আত্মবলিদান শীর্ষক পুস্তিকা প্রকাশ এবং মাতঙ্গিনীর একটি তৈলচিত্র উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্টজনেরা। বীরাঙ্গনা মাতঙ্গিনীর ৭৫তম আত্মবলিদান দিবস, সেই উপলক্ষে নন্দকুমার ব্লকের ব্যবত্রার পশ্চিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলাশুলি গোড়াচাঁদ প্রাথমিক বিদ্যালয়ে তারা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটিকে পালন করছেন এবং আগামী দিন অর্থাৎ আগামীকাল গান্ধী বুড়ি তথা মাতঙ্গিনী শহীদ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস। আজ থেকেই তারা সেই কর্মসূচি পালন করছেন। এই বিদ্যালয়ে তারা একটি অন্তর্বিকাশ একটি পত্রিকা প্রকাশ করেছেন, যে প্রকাশের মধ্য দিয়ে গান্ধী বুড়ি তার আদর্শ, তার কর্মময় জীবন, তার এই আত্মবলিদান সম্পর্কে সবিস্তারে তারা লিপিবদ্ধ করেছেন। সর্বোপরি তার একটি তৈলচিত্র এই বিদ্যালয়ে উন্মোচন করলেন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী, এই এলাকার সুধী নাগরিকদের নিয়ে এবং এই বিদ্যালয়ের সহশিক্ষক সহশিক্ষিকাদের নিয়ে এটি সর্বাঙ্গ সুন্দর তারা অনুষ্ঠান করেছেন, আলোচনা সভা করেছেন। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। সারা ভারত কৃষক সভা ময়না ব্লক কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো ময়না ব্লকের বিডিওর কাছে। একাধিক দাবি নিয়ে এদিন বিডিওর সাথে আলোচনাও করা হয়। সোমবার সারা ভারত কৃষক সভা ময়না ব্লক কমিটির পক্ষ থেকে একগুচ্ছ দাবিতে ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসুর কাছে ডেপুটেশন দেওয়া হয়। এরপর বিডিওর সঙ্গে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত, খাদ্য সুরক্ষা ও ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত এবং NREGS বিষয়ক প্রমুখ। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS।
বুধবার ভগবানপুরে অনুষ্ঠিত হলো ভারত মাতা পুজো। পরিচালনায় ছিল বাদু শিবানন্দ সেবাশ্রম। এদিনের এই পুজো উপলক্ষে 650 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। গত 27শে সেপ্টেম্বর মধ্যমগ্রামের বাদু শিবানন্দ সেবাশ্রমের পরিচালনায় স্বামী শিবানন্দ মহারাজের অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অনুষ্ঠিত হলো ভারত মাতা পুজো। তাদের মুখের স্বাদ থাকে, মা সবার জন্য সমানভাবে তাদের দেখে। ঠিক জগৎ পিতা মাতায় সব, কিন্তু সব সন্তানদের এক এবং তাদের ভালো রাখার চেষ্টা করছে। সবটা মালিক একই, হ্যাঁ, মায়ের পুজো হচ্ছে। তাই চৈতন্যদেবের একটা কথা বলা হচ্ছে, হরি হয়ে খোঁজে হরি এ কোন পাগলের কথা। হরি হয়ে খোঁজে হরি এ কোন পাগলের খেলা। চৈতন্য মহাপ্রভু নিজে হরি হয়ে হরিকে খুঁজছে। তাই ভগবানপুরের মানুষ একদিন আমাকে দেখবে তাই নয়, আমি বলবো তোমরা এসো, তোমাদের জন্য আমি আছি। এই পুজো এবছর 25 বছরে পদার্পণ করলো। সেই উপলক্ষে 650 জন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। শিবানন্দ সেবাশ্রমের পরিচালনায় আমরা আজ 27শে সেপ্টেম্বর মেদিনীপুরের ভগবানপুরের কৃষ্ণনদীর মোড়ে আমরা বস্ত্রদান করছি। বাদু শিবানন্দ সেবাশ্রমের কর্ণধার স্বামী শিবানন্দ মহারাজের অনুপ্রেরণায়, যার চিন্তা ভাবনায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা বস্ত্রদান করে চলেছি। গতদিন 26শে সেপ্টেম্বর আমরা গঙ্গাসাগরে বস্ত্রদান করেছি। আজ 27শে সেপ্টেম্বর আমরা মেদিনীপুরে ভগবানপুরে বস্ত্রদান করছি। আগামী 2 তারিখে আমাদের আশ্রম তারাপীঠে এবং কাকিনাড়াতেও আমাদের বস্ত্রদান হবে। 3 তারিখে আমাদের আসানসোলে সিরাট বলে একটি গ্রাম আছে, সেখানে বস্ত্রদান হবে। 4 তারিখে এখানে কতজনকে বস্ত্র দিলেন? এখানে আমরা 650 মতো বস্ত্র আমরা দিলাম এবারে। সমীর মাইতি রিপোর্ট, নিউজ RCBS। সামনেই দুর্গাপুজো, এরপরই আসছে লক্ষ্মী পুজো, কালী পুজো পরপরই। এ সময় গাঁদা ফুলের চাহিদা রয়েছে যথেষ্টই। কিভাবে সুসংগত পদ্ধতিতে গাঁদা ফুল চাষ করলে লাভবান হবেন কৃষক বন্ধুরা, সে কথাই জানালেন ডেবরা ব্লকের কৃষি আধিকারিক। গাঁদা ফুলের চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া, তমলুকের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবরা, দাসপুর প্রভৃতি ব্লকে এই গাঁদা ফুলের চাষ হয়ে থাকে। এই সময়ে গাঁদা ফুল ফোটা শুরু হয়েছে, আর সামনেই দুর্গাপুজো, এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো রয়েছে পরপরই। তাই এই পুজোর মরশুমে একটা মোটা অঙ্কের টাকা লাভ করেন গাঁদা ফুল চাষিরা। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের শারদীয়া পুজো উপলক্ষে আমাদের ফুল একটা বিশেষ অঙ্গ, যার জন্য আমাদের এখানকার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে, যেমন বিশেষ করে ডেবরা, খড়গপুর, টুবা এসব এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ব্যাপক পরিমাণে গাঁদা ফুলের চাষ হয়ে থাকে। এবং এই সময়টাতে যারা এই আশ্বিন মাসে পুজোর সময়টা যাতে তারা একটা ব্যাপক ফ্লাওয়ার নিতে পারে, তার জন্য কৃষক বন্ধুরা সেই অনুযায়ী ফলনটা লাগিয়ে থাকে। এবং প্রাথমিক স্টেজ থেকে যেটা গাঁদা গাছের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, যে এখানে যে চাষটা হয় গাঁদা চাষের ক্ষেত্রে সাধারণভাবে চারাটা লাগানো হয়। তো চারার ক্ষেত্রে চারাটা শোধন করাটা একটা বিশালভাবে জরুরি, কারণ চারার মাধ্যম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা পোকাগুলো আক্রমণ হয়ে থাকে। তো সাধারণভাবে আমরা যেটা বলে থাকি যে গাঁদা গাছের চারা যেখানে তৈরি হয় সেখানে যদি নেটের মধ্যে চারাটা তৈরি করা যায়, তাহলে কিন্তু এই পোকা জাতীয় যে সমস্ত সমস্যাগুলো বা শোষক জাতীয় পোকার থেকে যে ধরনের ভাইরাস জাতীয় রোগ যেগুলো হয়, সেইগুলোকে খুব সহজে আটকানো যায়। বা আমাদের মেনলি বালি পোকা যেটা এবং পরবর্তীকালে যেটা লেদা পোকা হয়, এই দুটো গাঁদা চাষের ক্ষেত্রে একটা বিশেষ। কিন্তু এই চাষ করতে গিয়ে চাষিরা বিভিন্ন ফুল নষ্টকারী রোগ পোকার আক্রমণের সম্মুখীন হন, কখনো বালি পোকা, আবার কখনো লেদা পোকা। একাধিক রোগ সমস্যায় পড়তে হয় চাষিদের। কোন পদ্ধতিতে গাঁদা ফুল চাষ করলে লাভের মুখ দেখবেন চাষিরা, তাই জানতে চাইলেন এক কৃষক বন্ধু। আমি এই দীর্ঘ বছর মোটামুটি 5-7 বছর চাষ করছি গাঁদা ফুল। তবে যে দেখছি এই গাঁদা ফুল চাষ করে আমি খুব একটা উপকৃত হয়েছি, মানে খুব একটা কিন্তু হতে পারছি না, কারণ এর যা রোগ জ্বালা, প্রচুর রোগ প্রতিষেধক, প্রচুর রোগ লাগছে, যেমন লেদা পোকা, বালি পোকা,
সাদামাছি বিভিন্ন রোগের জন্য আমরা কিন্তু ততটা ঠিক ডেভেলপমেন্ট করতে পারছি না ফুল চাষের উপরে। বিশেষ করে এই ফুল চাষটা আমাদের সামনে দুর্গাপূজা এসে গেছে, এইটাকে উপলক্ষ করে আমাদের কিন্তু চাষবাস করা এখন এই পজিশন মোটামুটি যেটা রেখেছি তাতে কিন্তু আমরা অনেক অনেক কষ্ট করে যাচ্ছি। এর পিছনে আমরা ওষুধ প্রত্যেকদিন ফার্টিলাইজার কাছকে যাচ্ছি, কীটনাশকের ওষুধ দোকানে যাচ্ছি, আমাদের ঠিকমতো আমরা ওষুধ পাচ্ছি না। কাজে সেই ওষুধটা যেন আমরা সঠিকভাবে দিতে পারি এবং সেই ওষুধটা দিলে আমরা যাতে ফলনটা যেন বেশি পারি। তারই প্রত্যুত্তরে দেবরা ব্লকের কৃষি আধিকারিক পূর্ণেন্দু মজুমদার জানালেন কিভাবে সুসংগত পদ্ধতিতে এই গাঁদা ফুল চাষ করলে লাভবান হবেন চাষিরা। সমস্যা করে। আর গাঁদা চাষের ক্ষেত্রে যেটা সারের দিক থেকে উল্লেখযোগ্য, যেখানে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের ব্যবহারটাকে আরও বেশি পরিমাণে বাড়াতে হবে, যাতে ফুলের যে রাশটা সেটা অনেক ভালো থাকবে। আর রোগ বা পোকার ক্ষেত্রে বলতে গেলে সাধারণভাবে বালি পোকার ক্ষেত্রে যখন গরম পড়ে ভীষণভাবে, তখন কিন্তু বালি পোকাতে সাধারণভাবে ওষুধের কাজ হয় না। সেই সময় যদি ঠান্ডা জল মিশ্রিত ওষুধ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই বালি পোকার এগেনস্টে ভালো কাজ পাওয়া যাবে। এখন মাকড়নাশক অনেক রকমের মাকড়নাশক পাওয়া যায়, বিশেষ করে আমাদের যেগুলো আমাদের ওমাইট বা সিম্বা এই ধরনের যে ওষুধগুলো সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া প্রাথমিক অবস্থা থেকে যদি আমাদের নিম ঘটিত যে কীটনাশকগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করলেও ভালো ফলন পাওয়া যাবে। আর পরবর্তীকালে যদি লেদা পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে যদি বেশি পরিমাণে আক্রমণ হয়ে থাকে তাহলে ইন্ডক্সাকার্ব জাতীয় ওষুধ বা থায়োডিকার্ব জাতীয় ওষুধগুলো নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে, যাতে লেদা পোকাটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। আরেকটা বিষয় যেটা, যদি আমাদের লেদা পোকাকে আক্রমণের ক্ষেত্রে প্রাথমিকভাবে চারদিকে ট্রেঞ্চ কেটে এবং সেখানে যদি একটু কেরোসিন মিশ্রিত জল দিয়ে দেওয়া যায়, তাহলে লেদা পোকা যেহেতু একটা ফিল্ড থেকে একটা ফিল্ডে যায়, সেই জায়গাতে আমরা খুব সহজে তাকে আটকে দিতে পারবো। আর এছাড়া আমাদের যেগুলো বলার সেটা হচ্ছে সুসংহত উপায়ে রোগ পোকার নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে। আর যেটা বিশেষ করে রোগের ক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স এই দুটো ওষুধকে একটু বেশি পরিমাণে ব্যবহার করলে, যেহেতু যেই দুটো জৈব ওষুধ এবং তাতে বিভিন্ন ধরনের জীবাণু বা রোগের সংক্রমণ থেকে আমরা গাঁদা গাছকে রক্ষা করতে পারবো। প্রসন্ন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এরপরে দেখে নেব এবারের পুজো প্রস্তুতি। নমস্কার। পুজো তো প্রায় এসেই গেল। মহিষাদলের রাজবাড়ির পুজো জেলার আদি পুজোগুলির মধ্যে অন্যতম। কেমন হয় সেই পুজো? পুজোর রীতিনীতি বা কি জানতে আমাদের প্রতিনিধি সুলগ্না ভট্টাচার্য সরাসরি পৌঁছে গিয়েছিলেন রায়বাড়িতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মহিষাদলের রায়বাড়ির দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দিরে দেবী কিন্তু একদম পার্মানেন্টলি অবস্থান করছেন, অর্থাৎ দুর্গা মন্দিরের ভেতর সিমেন্টের প্রতিমা, তার পাশেই রাখা রয়েছে
পাথরের প্রতিমা। সাধারণত এখানে ঘট পুজোই হয়, তবে পুজোটা কতটা প্রাচীন সে সম্পর্কে স্পষ্ট ধারণা কিন্তু পুজোর যারা উদ্যোক্তা অর্থাৎ রায় পরিবার তাদেরও কিন্তু নেই। কেউ বলছেন এই পুজো 400 বছরের পুরনো, আবার কেউ বলছেন 450 বছরের পুরনো। তবে প্রাচীন যতটাই হোক না কেন, পুজোর রীতিনীতি, পুজোর যে রেওয়াজ সেটা কিন্তু হয় একটা নির্দিষ্ট ঐতিহ্য মেনেই। নবমীতে টকবগিয়ে ঘোড়ার পিঠে চড়ে বাড়িতে আসবে একটা ছোট্ট মেয়ে। কোনো বছর দেবী নৌকাতে আসেন, কোনো বছর আসেন হাতিতে। সেই শাস্ত্রবিধি পাঁজি পুঁথি অনুযায়ী এখানে নবমীতে এবারে দেবীরূপী কুমারী আসবেন ঘোড়ায় চেপে। মহিষাদলের বাসুলিয়া গ্রামের রায় পরিবারের দুর্গাপুজোয় এটাই 284 বছরের রীতি। মা দুর্গা যে বছর যে বাহনে চড়ে মর্তে আসেন রায়বাড়িতে, সেরকম বাহনেই কুমারী ব্রাহ্মণ কন্যাকে মন্দিরে প্রবেশ করানো হয়। রায় পরিবারের এই পুজো কতটা প্রাচীন, পুজোর রীতিনীতি বা কী, সে সম্পর্কে আমরা জেনে নেব রায় পরিবারের এক সদস্যের কাছে। দাদা, আপনার নাম কি? দেবদুলাল রায়। এই যে পুজো, আপনাদের এই পুজো, এটা মানে এর সৃষ্টি, এর উৎস ঠিক কত বছর আগে হয়েছিল? 450 বছর হবে। পূর্ব বংশ পরম্পরায় এটা পুজোটা হয়ে আসছে। কে প্রথম চালু করেছিলেন সে ব্যাপারে কোনো ধারণা? সে ব্যাপারে বলতে পারবো না, একমাত্র ব্রোঞ্জবেড়ার যে রাজ ফ্যামিলি, ওই ফ্যামিলিরই আমরা বংশধর। তো ওখান থেকেই ওখানেই পুজোটা হতো। তারপর যখন বংশ ডিভাইড হয়েছে, সব পরপর পাটে পাটে বেরিয়েছে, এটা এখানে আমাদের একটা পুজো হচ্ছে, কিন্তু পুজো বহুদিনেরই। আচ্ছা, পুজোর কি মানে কিছু রীতিনীতি যেটা আপনাদের মানা হয় শুধু, এরকম কিছু আছে? আমাদের পুজোটা বৈষ্ণবী মতে পুজো হয়, তো যার ফলে গিয়েছে আখ, শশা, কুমড়ো এগুলো বলি দেওয়া হয়, কোনো এমনি জীব বলি দেওয়া হয় না। আর নবমীর দিন কুমারী পুজো হয়, আর অন্নকূটের ব্যবস্থাও থাকে, যেই আসে সে খেতে পায়, মানে কাউকে নিমন্ত্রণ করা হয় না। আর এমনি হচ্ছে কুমারী যে বছর যে নৌকা এলো, একটা নৌকার মডেল বানানো হলো, ওটাই করে কুমারীকে নিয়ে আসা হয় মন্দিরে। তো এবছর কি তাহলে কুমারী ঘোড়ায় আসবে, সেরকম কিছু পরিকল্পনা রয়েছে? সেরকম পরিকল্পনা আছে। কীরকম কি ভাবছেন এই ব্যাপারটা, কি করবেন? ওটা একজন ওই কুমোর যারা এই মাটির কাজ করে তাদেরই একজন আছে, সে ওই মডেলটা বানিয়ে দেয়, ওটাকে বলা আছে। এবারে পুজোর সময় ঘোড়া বানিয়ে আনার কথা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। মহিষাদলের বাসুলিয়া গ্রামের রায়বাড়ির দুর্গাপুজো প্রবর্তন করেছিলেন এই বংশের আদিপুরুষ বীরেশ্বর রায়। পরে বিশ্বম্ভর রায় পুজোকে একটি অন্য মাত্রায় পৌঁছে দেন। তার পুত্র দীননাথ রায় ছিলেন দেবী দুর্গার একনিষ্ঠ ভক্ত। বর্তমানে রায়বাড়ির পুজো চালাচ্ছেন দীননাথ রায়ের বংশধর ধীরেন্দ্রনাথ রায়ের পুত্ররা। 25 থেকে 30 বছর আগে এখানে বাস্তু সংলগ্ন মাটির চণ্ডী মণ্ডপেই প্রতিমার পুজো হতো। ধীরেন্দ্রনাথ রায়ের স্ত্রী ভুবনেশ্বরী দেবী একবার স্বপ্নাদেশ পান, তারপর থেকেই শুরু হয় এই মন্দির তৈরির কাজ।
মাটির চণ্ডী মণ্ডপ ভেঙে 1984 সালে প্রায় 5 লক্ষ টাকা খরচ করে ধীরেন্দ্রনাথ রায় 74 ফুট উঁচু প্যাগোডা সাইজের বিশাল এক পাকা মন্দির নির্মাণ করেন। তখনকার দিনে প্রায় 50,000 টাকা খরচ করে মন্দিরের ভেতর কংক্রিটের দুর্গা প্রতিমা বসানো হয়। আমার পাশে যিনি বসে রয়েছেন তাকে নিশ্চয়ই আপনারা সবাই চিনতে পারবেন। হ্যাঁ, দেবী দুর্গার বাহন সিংহ। রায় পরিবারের যে দুর্গা মন্দিরটি রয়েছে সেই মন্দিরের কিন্তু সামনে ঢুকলেই সিঁড়ি দিয়ে এক ধাপ ওপরে উঠলেই আপনারা এই সিংহের দেখা পাবেন। দুদিকে দুটি সিংহ যেন দেবীর বাহন রূপে দেবীকে পাহারা দেওয়ার জন্যই বসানো হয়েছে। তবে যে বিশাল কনস্ট্রাকশন, যে বিশাল মন্দির আপনারা দেখছেন, সেই মন্দির কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রথমে মাটির মন্দিরে এখানে পুজো হতো, তারও আগে ঘট পেতে এমনি এখানে পুজো হতো। ধীরে ধীরে আস্তে আস্তে গড়ে উঠেছে এই মন্দির তৈরির ইতিহাস আমরা জানবো একটুখানি। আর এক্ষুনি আপনি গল্প করছিলেন আমার সাথে যে মন্দির তৈরির একটা বিশাল বড় ইতিহাস রয়েছে, সেটা যদি একটু আমাদের দর্শকদের বলেন। এই মন্দিরটা প্রথমে কিভাবে পুজো হতো, পুজো শুরু হলো কিভাবে, এবং সেই পুজো শুরু হওয়ার সেই দিন থেকে আজ পর্যন্ত যে যাত্রাটা, সেটা একটু ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলুন। তখন তো ছোট ছিলাম, অত বুঝি না। তখন আমরা এখানে থাকতাম না, আমরা মেদিনীপুরে থাকতাম। এখানেই সপ্তমীতে আসতাম, অষ্টমীতে সপ্তমীতে এসে ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নবমীর পুজো হতো, পরের দিন দশমীর পুজো হতো, হয়ে তারপরে আমরা আবার চলে যেতাম। ওই দশমীতে সিঁদুর খেলা তখনও যে ছিল, এখনও আছে। নবমীর যে ভোগ, কুমারী পুজোর ভোগ, সে তখনও যেমন ছিল এখনও আছে, বুঝছেন না? তা এইভাবেই চলে আসছে। এখন এখানেও যে বড় মন্দির করা হয়েছে, এখানেও এইভাবে সব। আগে কিভাবে পুজো শুরু হলো প্রথম আপনাদের? তা সঠিক বলতে পারবো না। মাটির মন্দির ছিল আগে মাটির মন্দির ছিল, এখানে সবাই রায় ফ্যামিলির সবাই পুজো টুজো হতো। তখন তো ছোট ছিলাম, বাইরে ছিলাম, তখন অত বুঝি না। আর এখন যখন এখানে সেই মাটির মন্দির ভেঙে, তার আগে কি শুধু এমনি ঘট পুজো হতো, তারপরে মাটির মন্দির হলো? না, ওই মাটির মন্দিরেই ঘট পুজো হতো। আচ্ছা। আর এই যেমন মন্দির হয়েছে, এখানে যেমন ঠাকুর পুজো হচ্ছে, তখন এই ঠাকুর পুজো হতো না। তখন ওই পুজোর সময় হলে কিছুদিন ঘট পুজোর পরে আবার মাটির ঠাকুর তৈরি করে পুজো হতো তখন। এখন তারপরে ওই মন্দির নষ্ট হয়ে যেতে এইখানে এসে এরকম বড় করে পুজো হয়। এর পেছনেও একটা কারণ আছে। আমার মা স্বপ্ন দেখেছিলেন। আচ্ছা, বুঝলে? স্বপ্ন দেখতে। আপনার মায়ের নাম? ভুবনেশ্বরী রায়। ওইখানে ফটো আছে, ভুবনেশ্বরী রায় আর ধীরেন্দ্রনাথ রায়, বাবা আর মা। কাজে মা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের জন্য সবাই মিলে এটা তৈরি করেছেন। মানে ওনাকে কি দেবী স্বপ্নে হ্যাঁ, বলেছিলেন। আমার মা এইখানে জলটা ঠিক সহ্য হতো না, শ্যুট করতো না, ওই জন্য মেদিনীপুরে বাড়ি করে ওখানে আমরা থাকতাম। ওই পুজোর সময় হলে আসতাম। তো মা যখন বাড়ি টাড়ি করে ওখানে আমরা সবাই ছিলাম, মা একদিন স্বপ্ন দেখছে, কিরে তুই তো নিজেই বেশ অট্টালিকায় রয়ে গেলি, আর আমি এখানে মাটির ঘরে এরকম ভগ্ন দুর্দশায় পড়ে থাকবো, ভগ্ন অবস্থায়। মা ওই কথাটা তখন বলেছেন, বলতে সবাই মিলে উদ্যোক্তা হয়ে বানিয়েছে। মার স্বপ্নাদেশের জন্যই এই মন্দিরটা। এখানে কি নিত্য পুজো হয়? হ্যাঁ, 2 বেলা নিত্য পুজো হয়। নবমীর দিন থাকে ঢালা ও অন্নকূটের ব্যবস্থা। তবে এই পুজোর বিশেষত্ব একটাই, প্রতি বছর মা যে বাহনে চড়ে আসেন, কাঠের তৈরি সেই বাহনে চড়িয়েই কুমারীকে নিয়ে আসা হয়। আর অন্নকূট বলতে মানে যে আসে সেই খেতে পায় এখানে, তাই তো? হ্যাঁ, এইরকমই আছে, মানে কাউকে নিমন্ত্রণ করা হয় না।
তাহলে ধরুন এই যে বিপুল আয়োজন, এটা কিভাবে কন্ট্রোল করেন আপনারা? মানে এটা তো কোনো লিমিট নেই, মানে ওই দিন যে খেতে আসবে তার তো কোনো লিমিট নেই, তো সেই লিমিট সেটা কি করে ম্যানেজ করেন? এত বিপুল আয়োজন, এত বিপুল ব্যবস্থা? পুরো ফ্যামিলি থেকেই পুরো মেনটেন করা হয়। নবমীর দিন ওই অন্নভোগের ব্যবস্থা আছে, যার মন চাইবে সে আসবে, খাবে, নিয়ে যাবে, এরকম। আচ্ছা, আর আর অন্য মানে কি কি রীতি রেওয়াজ একদম ষষ্ঠী থেকে আপনার দশমী পর্যন্ত? ষষ্ঠী থেকে ষষ্ঠীর ঘট উঠবে, ওইখানে আমাদের ঘটোত্তক হয়। বেল্লো ওইখান থেকে এসে এই তুলসী মঞ্চে মানে বেল্লো অধিবাসে থাকেন। সপ্তমীর দিন ওইখানে পুকুর টুকুর কেটে কলা বইয়ের চান টান করে সেই টাঁঠি কুড়িয়ে আমরা ওইখানে ঢুকি। অষ্টমীর দিন যখনই সন্ধি পুজোর লগ্ন হয় সে সময় রাজার বাড়িতেও সন্ধি পুজো হয়, তোপ পড়ে, সেই তোপে আমরা ওইখানে আমার বড় পুজোর সময় সব জিনিসপত্র বের করি আর কি, ভীষণ চুরি হয়ে যায় বলে সব জিনিস ঢুকিয়ে নিয়েছি বাড়িতে। ওই তোপ ফেলে আমাদের বড় জয়ঢং ঘণ্টা আছে, ওই ঘণ্টা বাজিয়ে আমরা বলি শুরু করি। এইখানটায় বলি হয়, তারপরে 108টি প্রদীপ জ্বালানো হয়, তারপরে আরতি হয়, হোম হয়, পুজো হয়। দশমীর যে সিঁদুর খেলাটা, সেটা কি মহিলাদের মধ্যে সেটা হয়? হ্যাঁ, এখানে দশমী সিঁদুর খেলা করি, ওই পুকুরে ঘট ডোবানো হয়, পুজোতে খুব মজা করি সবাই মিলে। এখন আপনাদের পরিবারের সদস্য কতজন? পরিবারের সদস্য 50-এর উপর আছে। পুজোর কটা দিন কি সবাই একসঙ্গেই থাকেন? যারা আবার বাইরে থেকে অফিস ছুটি পেলো না, নাহলে সবাই একসঙ্গে। ওই কটা দিন একদম একান্নবর্তী ফ্যামিলি হয়ে যায়, তাই তো? একটাই উনান জ্বলে, আলাদা কোনো উনান থাকে না। প্রতিদিনই নিত্য পুজো হয় মহিষাদলের রায়বাড়ির এই দুর্গা মন্দিরে। প্রতিদিনই পূজিতা হন দেবী, তাও আবার 2 বেলা। তবে দুর্গাপূজায় ব্যাপারটা কিছুটা আলাদা হয়ে যায়। দুর্গাপূজায় কিন্তু আনন্দে মেতে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ, চারদিকে গম গম করে। শুধু রায় পরিবারের সদস্যরাই নয়, আশেপাশে যত গ্রামের মানুষ আছেন তারা কিন্তু সবাই এসে এই আনন্দের ভাগিদার হন। ক্যামেরায় পুলক বেরার সঙ্গে সুলগ্না ভট্টাচার্য, RCBS বাংলা।